দুলাভাই, কি খবর? বউ নিয়ে তো অনেক সুখে আছেন, আমাদের কথা ভুলেই গেছেন। আরে না শালি, ব্যস্ত থাকি তাই খবর নেওয়া হয় না। সারাদিনই কি আপুর সাথে রোম্যান্স করতে ব্যস্ত থাকেন? আল্লাহ, এই মেয়ে বলে কি? ফারিহা, তুই কিন্তু বেশি পেকে গেছিস। ফারিয়াকে একবার বিয়ে দেওয়া দরকার। ফারিয়া আমাকে মুখ ভেঙচি দিল। তারপর ফ্রেশ হয়ে ফারিয়ার সাথে গল্প করতে লাগলাম। হঠাৎ, দুলাভাই, আপনি তো বউকে অনেক ভয় পান, বউয়ের কথা ছাড়া চলেনি না। আমার বউকে আমি মোটেও ভয় পাই না। তাই নাকি? তাহলে আপুকে রাগিয়ে দেখান। মাথায় একটা শয়তানি বুদ্ধি এলো, তাই আমি ফারিয়ার কথায় রাজি হয়ে গেলাম আর পুতুলকে রাগানোর জন্য গেলাম। ফারিয়াও আমার পিছনে পিছনে আসলো। গিয়ে দেখলাম বউ আমার রান্না করতেছে। ইস, কত শখ ছিল বউ রান্না করলে তখন বউকে পেছন থেকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকবো আর আদর করব। কিন্তু আমার রাগী বউ আমাকে তার কাছে যেতেও নিষেধ করেছে। আমাকে রান্নাঘরে দেখে বলল, তুই এখানে কেন? কিছু বলবি নাকি? একটা কথা বলার ছিল। বল। না মানে, এত মানে মানে না করে কি বলবি তাড়াতাড়ি বল। পুতুল, তোমাকে পাগলের মতো করে সাজিয়ে ছাগলের মতো করে রাখবো। তুমি ম্যা ম্যা করে কাঁদিলে কাঁঠাল পাতা ছিঁড়ে খাওয়াবো। এই বলে দিলাম এক দৌড়। আমাকে আর পাইকে। কুত্তা, বিলাই, হনুমান, রাক্ষস, আফ্রিকান কুত্তা, নাইজেরিয়ানের গাধা, আজকে তোর একদিন কি আমার যতদিন লাগে। ফারিয়া এসব দেখে হাসতে লাগলো। পুতুল আম্মু আর আব্বুকে আমার নামে নালিশ দিল। তারা আমাকে ইচ্ছে মতো ধুইয়ে দিল, মানে বকা দিল। পুতুল খাওয়ার সময় আমাকে বলল ঘুমানোর সময় আমাকে দেখে নেবে। এই কথা শুনে অনেক ভয় পেয়ে গেলাম। রুমে রাতে শুয়ে আছি, এমন সময় পুতুল এলো। আমি ভয়ে কাঁপতে লাগলাম। আরে ভাই, হাজার হলেও তো আমার বউ, আর বউকে ভয় না পাই? আমাকে কাঁপতে দেখে পুতুল বলতে লাগলো, কি রে, বীরপুরুষ তুই নাকি? ফারিয়াকে বলেছিলি তোর বউকে তোর ভয় লাগে না? আমি জানতাম এই ফারিয়া হারামজাদি আমাকে ফাঁসিয়ে দিবে। কে বলেছে আমি তোমাকে ভয় পাই না? তোমার রাক্ষসের মতো চেহারা দেখলে ছোট বাচ্চারা কান্না করে দেয়, আর তোমাকে দেখলে তো আমার প্যান্ট নষ্ট হওয়ার মতো অবস্থা হয়ে যায়। কি, আমার চেহারা রাক্ষসের মতো? এই না না, ভুল বলে ফেলেছি। তুমি তো দেখতে অনেক কিউট আর অনেক ভালো। ফারিয়াই তো তোমাকে এইসব বলার জন্য আমাকে শিখিয়ে দিয়েছে। ও আচ্ছা, ফারিয়াকে কি আমি দেখে নিব, তুই এখন ঘুমা। যাক বাবা, বাঁচা গেল। আমি আর পুতুল শুয়ে পড়লাম। মাঝরাতে খেয়াল করলাম পুতুল কাঁপতেছে। কপালে হাত দিয়ে দেখলাম পুতুলের অনেক জ্বর উঠেছে। এবু দেখলাম জ্বরের কারণে পুতুলের অনেক ঘাম হয়েছে। এরপর কাপড় ভিজে গেছে, এবুয়ের কাপড় ভিজে গেছে। আমি কি করব বুঝতে না পেরে পাশের রুম থেকে ফারিয়াকে ডেকে আনলাম এবং পুতুলের কাপড় বদলে দিতে বললাম। তখন ফারিয়া বলল, তোর বউ তুই করে দে, আমাকে ডাকার দরকার কি? তারপরে ফারিয়াকে সব খুলে বললাম। প্রথম দিন থেকে আমার আর পুতুলের মধ্যে কোনো সম্পর্ক নাই। আরও বললাম পুতুল আমাকে স্বামী হিসাবেই মানে না। তুই এত কষ্ট সহ্য করে আছিস কেন রে? আপুকে ছেড়ে দিলেই তো পারতি। আমি পুতুলকে অনেক ভালোবাসি রে, তাই ওকে ছাড়ার কথা ভাবতেই পারিনি। আর ওকে ছেড়ে আমি বাঁচতেও পারবো না। এখন এসব কথা ছাড়, তাড়াতাড়ি পুতুলের কাপড় বদলে দে, আমি বাইরে অপেক্ষা করতেছি। তারপরে ফারিয়া পুতুলের কাপড় বদলে দিয়ে চলে যায়। আমি জল পানি দিয়ে পুতুলের হাত পা আর মাথা মুছে দিলাম। তারপরে ওর পাশে বসে ওর হাত ধরে ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। এইভাবেই সারা রাত কেটে যায়। পরদিন সকালে আমি ফারিয়ার জন্য স্যুপ নিয়ে এসে দেখলাম পুতুল ঘুম থেকে উঠেছে। আমি মুচকি হেসে ওকে জিজ্ঞাসা করলাম, এখন কেমন লাগছে? ভালো। পুতুল খেয়াল করলো কেউ ওর কাপড় বদলে দিয়েছে। আমাকে মুচকি হাসতে দেখে পুতুল মনে করলো আমি হয়তো ওর সাথে খারাপ কিছু করেছি। আমাকে ঠাস ঠাস করে জোরে অনেকগুলো থাপ্পড় দিল আর বলতে লাগলো, তোরে আমি ভালো মনে করেছিলাম, কিন্তু একটা লুচ্চা ছেলে, তোরে কোনো মেয়ে এক রাতের জন্য বিশ্বাস করতে পারবে না। আমি তোরে সারা জীবন কেমনে বিশ্বাস করব? আমি কিছু বলতে চাইলে আমাকে কিছু বলতে না দিয়ে আমাকে ধাক্কা দিয়ে চলে যেতে বলল। জোরে ধাক্কা দেওয়ায় আমার নিচে পড়ে যায় আর মাথা থেকে রক্ত পড়তে থাকলো। আমারও অনেক রাগ হলো, তাই কিছু না খেয়ে অফিসে চলে গেলাম। পুতুল মাথা নিচু করে কান্না করতে লাগলো। হঠাৎ কেউ পুতুলের কাঁধে হাত রাখলো আর পুতুল মনে করেছে আমি ওর কাঁধে হাত রাখছি।
তাই সে পিছনে ফিরে আবার থাপ্পড় মারার জন্য হাত তুলতে দেখে তার বোন পুতুল তার কাঁধে হাত রেখেছে। তাই পুতুল হাত নামিয়ে ফেলল। তখন ফারিয়া বলতে লাগলো, আপু তুমি এতটা নীচ আমি ভাবতেও পারি নাই। কালকে রাতে তোমার অনেক জ্বর হয়েছিল, তাতে তোমার অনেক ঘাম হওয়ায় তোমার কাপড় ভিজে যায়। তাই রাজ কালকে রাতে আমাকে ডেকে আনে তোমার কাপড় বদলে দেওয়ার জন্য। আমি তখন রাজকে বলেছিলাম তোমার বউ, তাই তুমি আপুর কাপড় বদলে দাও। তখন রাজ আমাকে বলেছিল তোমাদের মধ্যে কোনো সম্পর্ক নাই। তখন আমি ভাবছিলাম রাজ হয়তো আমার সাথে মজা করতেছে, কিন্তু তুমি সকালে রাজকে ভুল বুঝে এভাবে অপমান করবে আমি ভাবতেই পারি নাই। আপু তোমার কপাল অনেক ভালো, তাই রাজের মতো একটা স্বামী পেয়েছো। রাজ সারা রাত না ঘুমিয়ে তোমার পাশে বসেছিল। রাজ তোমাকে অনেক ভালোবাসে আপু, ওকে এভাবে কষ্ট দিও না। আমি কি করলাম? আমি রাজকে এভাবে ভুল বুঝলাম? আমিও তো রাজকে অনেক ভালোবাসি। আমি ওকে এভাবে কষ্ট দিতে পারলাম কিভাবে? আসলে আমি রাজকে আমার ভালোবাসার কথা বলবো আর রাজের থেকে ক্ষমা চেয়ে নিব। অন্যদিকে রাজ ফার্মেসিতে গিয়ে মাথায় ব্যান্ডেজ করে অফিসে চলে গেল আর ভাবতে লাগলো, পুতুল আমার সাথে এরকম করতে পারলো, আমাকে নিজেকে প্রমাণ করার মৌকা সুযোগও দিল না। হয়তো পুতুলের জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে সেও একই কাজ করত। তাই রাজ ভাবলো পুতুল তাকে ভালোবাসে কিনা তা পরীক্ষা করবে, আর পুতুলকেও বোঝাবে যে প্রিয় মানুষ কষ্ট দিলে কেমন লাগে। তাই রাজ একটা নকল ডিভোর্স পেপার নিল পুতুলকে দেওয়ার জন্য। আর এদিকে পুতুল সুন্দর শাড়ি পরে হালকা সেজে রাজের জন্য বসে আছে। অনেক রাত হলো, রাজের আসার কোনো খবর নাই। অনেক রাত হয়, বাসার সবাই ঘুমিয়ে পড়েছে আর পুতুল রাজের জন্য অপেক্ষা করে বসে থাকে। অনেক রাত হয়, রাজের জন্য চিন্তা করতে লাগলো পুতুল। হঠাৎ কেউ কলিং বেল বাজালো। পুতুল বুঝতে পারলো রাজ আসছে, তাই সে তাড়াতাড়ি দরজা খুলে দিল। দরজা খুলে যা দেখলো, পুতুল তা বিশ্বাস করতে পারছে না। রাজ অনেক ড্রিঙ্কস করেছে, ঠিক মতো হাঁটতেও পারছে না। পুতুল ভাবতে লাগলো, রাজ তো কখনো ড্রিঙ্কস করে না, আজকে আমার কারণে রাজ ড্রিঙ্কস করলো। পুতুল রাজকে ধরে রুমে নিয়ে চলে গেল আর বিছানায় শুইয়ে দিল। রাজকে আর রাজের জন্য লেবুর শরবত নিয়ে এলো। তখন রাজ পুতুলকে রাখলো। পুতুল রাজের কাছে গিয়ে বসতেই রাজ পুতুলকে একটা পেপার দিয়ে বলল, যাও, তোমাকে মুক্ত করে দিলাম। তুমি আমার কাছে ডিভোর্স চেয়েছিলে না, আজকে তোমাকে ডিভোর্স দিয়ে দিলাম। আজকে থেকে তোমার পথে তুমি আর আমার পথে আমি। ডিভোর্স পেপার আমি সাইন করে দিছি, তুমিও সাইন করে দিও। এই কথাগুলো বলে রাজ ঘুমিয়ে পড়ল। পুতুল পেপারটা হাতে নিয়ে পড়তে লাগলো। পেপারটা পড়েই পুতুলের পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। পুতুল ভাবতে লাগলো, আমার ভুলের কারণেই আমি আজ রাজকে হারাতে বসেছি। পুতুল ভাবলো কালকে সকালে রাজের থেকে ক্ষমা চেয়ে সব ঠিকঠাক করে নিবে। রাতে পুতুল আর ঘুমায়নি। সারা রাত রাজের পাশে বসে রাজের হাত ধরে কান্না করেছে। পরদিন রাজ সকালে ঘুম থেকে উঠে দেখলো পুতুল রুমে নেই। রাজ সেদিকে মাথা না দিয়ে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে রুমে এসে দেখলো পুতুল মন খারাপ করে বসে আছে। পুতুলের চোখ দুটো লাল হয়ে আছে, হয়তো সারা রাত কান্না করেছে। রাজকে দেখেই পুতুল দৌড়ে এসে রাজকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, রাজ তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তোমাকে অনেক কষ্ট দিচ্ছি, তুমি আমাকে মাফ করে দাও প্লিজ। আমি পুতুলকে ধাক্কা দিয়ে বললাম, আপনার সাহস কেমন করে হয় আমাকে জড়িয়ে ধরার? ডিভোর্স তো দিয়েই দিচ্ছি, এখন আমাকে একটু শান্তিতে থাকতে দেন। রাজ, আমি সত্যি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি, আমাকে ছেড়ে যাও না প্লিজ রাজ। এসব ন্যাকামো বন্ধ করুন, আপনাকে আমার একদম সহ্য হয় না, একদম অসহ্য। পুতুল একদম আমার কাছে চলে এলো। সত্যি বলতে পুতুলের এত কাছে আসা আমার কীরকম যেন লাগলো। পুতুল আমার শার্টের কলার ধরে বলতে লাগলো, ওই রাজের বাচ্চা রাজ, আমি অসহ্য তাই না? দাঁড়া, তোরে আজকে মজা দেখাবো। এই বলে পুতুল আমাকে পাগলের মতো কিস করতে লাগলো। আমি ঝাটকা দিয়ে আমাকে পুতুলের থেকে ছাড়িয়ে নিলাম আর ঠাস ঠাস করে পুতুলকে 2টা থাপ্পড় দিয়ে বললাম, তোর সাহস হলো কিভাবে আমাকে কিস করার? আমাকে কি তোর বাপের সম্পত্তি পেয়েছিস যে যখন যেভাবে ইচ্ছা ব্যবহার করবি? পুতুল থাপ্পড় খেয়ে নিচে পড়ে গেল আর আমার দিকে অবাক দৃষ্টিতে চেয়ে আছে। রাজ, তুমি আমাকে মারতে পারলে?
তোরে মারছি কি হয়েছে? তুই ডিভোর্স চেয়েছিলি, ডিভোর্স দিয়ে দিছি, তারপরও এখানে মার খাওয়ার জন্য পড়ে আছিস কেন? তুমি আমাকে যত ইচ্ছে মারো, তারপরেও আমাকে ছেড়ে দিও না। তুমি আমাকে ছেড়ে দিলে আমি নিজেকে নিজে শেষ করে দিব। মর তুই, তুই মরলে আমার কি? এই বলে রাজ অফিসে চলে গেল। আসলে রাজের তখন অনেক রাগ হয়েছিল, তাই পুতুলের সাথে এরকম খারাপ ব্যবহার করেছে। অফিসে এসে রাজ আফসোস করতে লাগলো, ভাবতে লাগলো পুতুলকে তো সে ভালোবাসে, তাহলে পুতুলের গায়ে সে হাত তুললো কি করে? এই বলে সে তার হাত দিয়ে কাঁচের গ্লাসে ঘুষি দিল, ফলে রাজের হাত কেটে রক্ত পড়তে লাগলো। আর রাজ কান্না করেই যাচ্ছে। রাজ ভাবলো বাসায় গিয়ে পুতুলের কাছে ক্ষমা চেয়ে নিবে আর পুতুলকে আপন করে নিবে। হঠাৎ রাজের মোবাইলে কল আসলো। রাজ মোবাইল হাতে নিয়ে দেখলো তার আব্বু কল দিছে। কল রিসিভ করে, হ্যালো আব্বু। রাজ, তুই কোথায়? অফিসে। কেন? তুই তাড়াতাড়ি সিটি হাসপাতালে আয়। পুতুল আত্মহত্যা করার চেষ্টা করছে। আমরা ওকে নিয়ে সিটি হাসপাতালে আসছি। এই কথা শুনে রাজের পায়ের নিচ থেকে যেন মাটি পড়ে গেল। রাজ কান্না করতে লাগলো আর মনে মনে বলতে লাগলো, তুমি এটা কি করলে পুতুল? আমাকে ক্ষমা চাওয়ার একটা সুযোগও দিলে না। আমি যে তোমাকে অনেক ভালোবাসি, তোমার কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচবো? রাজ হাসপাতালে গিয়ে দেখে সবাই অপারেশন থিয়েটারের বাইরে দাঁড়িয়ে আছে। রাজ সেখানে বসে কান্না করতে লাগলো। সবাই রাজকে সান্ত্বনা দিচ্ছে, পুতুলের কিছু হবে না বলেই রাজের কানে পুতুলের বলা শেষ কথাগুলো ভেসে আসতে লাগলো। রাজ কান্না করেই যাচ্ছে। একটু পর ডাক্তার বেরিয়ে আসলো। ডাক্তার, আমার পুতুলের কিছু হবে না তো? আপনি শান্ত হন, উনি এখন সুস্থ আছেন, একটু পরেই জ্ঞান ফিরবে। ডাক্তারের কথা শুনে রাজ যেন তার প্রাণ ফিরে পেল। ডাক্তার খেয়াল করলো রাজের হাত কাটা, অনেক রক্ত পড়ছে। একই, আপনার হাত দিয়ে তো রক্ত পড়ছে, আসুন ব্যান্ডেজ করিয়ে দিই। না, পরে করব। আসলে বাসার সবাই ও রাজকে অনেক জোর করছে ব্যান্ডেজ করার জন্য, কিন্তু রাজ করে নাই। ডাক্তার এক প্রকার জোর করে রাজের হাতে ব্যান্ডেজ করে দিল। এইদিকে ততক্ষণে পুতুলের জ্ঞান ফিরেছে, তাই সবাই পুতুলের সাথে দেখা করতে গেল, কিন্তু পুতুলের চোখ রাজকে খুঁজতে লাগলো। ফারিয়া পুতুলকে বলল, আপু, দুলাভাইকে খুঁজছো নাকি? ফারিয়ার কথা শুনে সবাই হেসে দিল। রাজ ব্যান্ডেজ করে সে জানতে পারলো পুতুলের জ্ঞান ফিরেছে, তাই তাড়াতাড়ি করে পুতুলের কেবিনে গেল রাজ কেবিনে আসার পর সবাই বাইরে চলে গেল। রাজকে দেখে পুতুল অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। রাজ পুতুলের পাশে গিয়ে পুতুলের হাত ধরে বলল। পুতুল রাজের থেকে তার হাত সরিয়ে দিল। আমার বউটা বুঝি আমার সাথে রাগ করেছে? কি রে তোর বউ? তুই এখানে কেন এসেছিস? তুমি এরকম পাগলামি কেন করছো? যদি তোমার কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো? আমি মরলে তোর কি? আমি তো তোর কেউ না। পুতুলের মুখ চেপে ধরে বলল, একদম মরার কথা বলবে না। আমি তো ডিভোর্স পেপারে সাইন করে দিছি, তোমাকে মুক্ত করে দিছি, তাহলে আবার এখানে আসছো কেন? পুতুল রাজের থেকে তার হাত সরিয়ে নিল। ধুর পাগলি, ওইটা নকল ডিভোর্স পেপার ছিল। প্রিয় মানুষ কষ্ট দিলে কেমন লাগে তা তোমাকে বোঝাতে চেয়েছিলাম, কিন্তু তুমি এরকম পাগলামি করবে বুঝতে পারি নাই। আমাকে কষ্ট দিয়ে এখন তো সুখে আছো, তাই না? তখন ফারিয়া খাবার নিয়ে এলো, বলল পুতুলের জন্য এনেছে। আমি ফারিয়ার থেকে খাবারের প্লেট নিয়ে বললাম, তুমি যাও, আমার বউকে আমি খাইয়ে দিব। ফারিয়া মুচকি হেসে চলে গেল। আমি খাবার নিয়ে পুতুলের কাছে গেলাম। পুতুল বলল, আমি খাবো না। আমি বললাম, তুমি না খেলে আমিও খাবো না, এমনিতে কালকে থেকে না খেয়ে আছি। কালকে থেকে তুই না খেয়ে আছিস মানে? আচ্ছা, আমাকে খাইয়ে দে, তারপর খাবো। আমার হাত দেখিয়ে বললাম, দেখো আমার হাতে ব্যান্ডেজ করা, তুমি প্লিজ নিজের হাতে খেয়ে নাও। তোমার হাতে কি হয়েছে? তোমার গায়ে হাত তুলেছি, তা কাঁচের গ্লাসে ঘুষি দিয়ে হাত কেটে গেছে। আমাকে ঠাস করে একটা থাপ্পড় দিলে বলল, এরকম পাগলামি আর কখনো করবা না। তারপরে আমাকে খাইয়ে দিতে লাগলো আর পুতুলে খেয়ে নিল। তারপর আমি পুতুলের হাত ধরে বললাম, সরি, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, আর প্রমিস করো আমাকে কখনো ছেড়ে যাবে না। আচ্ছা, প্রমিস। আই লাভ ইউ মাই ডিয়ার সিনিয়র বউ। আই লাভ ইউ টু মাই ডিয়ার জুনিয়র জামাই। তারপর পুতুল আমার আর ওর চার ঠোঁট এক করে কিস করতে লাগলো। আমিও পুতুলের সাথে রেসপন্স করতে লাগলাম। একটু পরে কেউ একজন কাশি দিচ্ছে। পুতুল আমাকে ছেড়ে দিল। খেয়াল করে দেখলাম ফারিয়া কাশি দিয়ে বলছে, সব রোম্যান্স কি হাসপাতালে করবা নাকি বাসার জন্য কিছু রাখবা? 2 দিন পরে পুতুলকে নিয়ে বাসায় চলে আসলাম।
পুতুল এখন অনেকটা সুস্থ। এই 2 দিনে সবসময় পুতুলের সাথে ছিলাম। রাতে খাবার খেয়ে রুমে যেতেই পুতুল দরজা বন্ধ করে আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল আর পাগলের মতো আমাকে কিস করতে লাগলো। অনেকক্ষণ কিস করার পরে বলল, ওই শোনো না, বলো। এইবার আব্বু আর আম্মুর জন্য একটা নাতি বা নাতনি আনা দরকার। বুঝলাম না। আমার একটা বেবি লাগবে। ওকে, অনলাইনে অর্ডার করে বেবি কিনে নাও। ও, আমি আম্মু হতে চাই। ও, তাহলে তো অনেক কষ্ট করতে হবে। আমি রাজি। তাহলে চলো মিশনে নেমে পড়ি। যা দুষ্টু। তারপর পুতুলের কপালে ভালোবাসার স্পর্শ এঁকে দিয়ে আমি আর পুতুল ভালোবাসার গভীর সমুদ্রে হারিয়ে গেলাম। তো বন্ধুরা, গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ছোট গল্প, তবে অনেক সুন্দর একটি ভালোবাসার গল্প। তো আপনাদের আশা করি সবারই ভালো লেগেছে। তো খারাপ কারো যদি লেগে থাকে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, এবং কমেন্ট করে আপনারা সকলেই জানাবেন যে পরবর্তী গল্প আপনারা কেমন শুনতে চান, এবং আমাদের চ্যানেলের সাথে আপনারা কতদিন যুক্ত আছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাতে আমরা বুঝতে পারবো যে আমাদের ভিডিও কত দূরের মানুষ শুনছে। তো আশা করি আপনারা সব কিছু বুঝতে পেরেছেন, এবং যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, সাথে থাকা বেল আইকন অলে প্রেস করে দেবেন। তাতে আমরা যখনই আমাদের গল্প পাবলিক করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান যাবে এবং আপনারা আমাদের গল্পগুলো শুনতে পারবেন। তো দেখা হচ্ছে পরবর্তী গল্পতে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন।